6.2 হচ্ছে 6.1-এর বড় ভাই, মানে হচ্ছে 6.1 আমরা শুধুমাত্র সমীকরণ সমাধান করছিলাম, আর 6.2 হচ্ছে আমাকে নিজে থেকে সমীকরণগুলো তৈরি করতে হবে, তারপর এগুলো সমাধান করতে হবে। তো সমাধানটা এখানে খুব বেশি কঠিন না, একদমই সোজা, কিন্তু সমীকরণগুলো তৈরি করা, সমীকরণ না, এটা হচ্ছে যে গ্রেটার দেন লেস দেন দিয়ে সমীকরণ টাইপের এই ধরনের সমীকরণ তৈরি করা একটু হয়তো বা কঠিন হতে পারে। তো প্রথমে হচ্ছে 1 নম্বরটা দেখি 6.2। আর আমি এখানে হচ্ছে উদাহরণ যেগুলো আছে ওগুলো তোমরা নিজে থেকে একটু দেখে নিবা, উদাহরণগুলো সোজা আছে মোটামুটি। তো আমরা হচ্ছে প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। 6.2 1 নম্বরে বলছে হচ্ছে একটি বালক ঘন্টায় 1 কিলোমিটার বেগে 3 ঘন্টা হাঁটলো। তাহলে 1 ঘন্টায় যদি 1 কিলোমিটার যায়, 3 ঘন্টা যাবে বালকটি 3x কিলোমিটার। ওকে, তারপর ঘন্টায় x+2 কিলোমিটার বেগে অর্ধেক ঘন্টা হাঁটলো। তার মানে হচ্ছে 1 ঘন্টায় যদি x+2 কিলোমিটার যায়, তাহলে হচ্ছে হাফ ঘন্টা যায়, হাফ 1/x2 কিলোমিটার। আমি এখানে প্লাস দেওয়ার কারণ হচ্ছে পরে বলছে তাদের দৌড়ালো এবং তাদের অতিক্রান্ত পথ, মানে হচ্ছে এই যে ঘন্টায় 3 কিলোমিটার বেগে দৌড়ায়, ঘন্টায় 1 কিলোমিটার বেগে দৌড়ায় 3 কিলোমিটার যাওয়ার পরে, এবং ঘন্টায় x+2 কিলোমিটার যাওয়ার পরে হাফ ঘন্টা যাওয়ার পর সে যে দূরত্ব টোটাল অতিক্রম করছে সেটা হচ্ছে 29 কিলোমিটার থেকে কম, সো এটা হচ্ছে লেস দেন 29। তো এইখান থেকে হচ্ছে যেটা করবো আমরা এক্সের মান বের করবো। তো এক্সের মান বের করার জন্য আমরা এর আগের চ্যাপ্টারে করছিলাম, যেটা করতে হবে এটা সমীকরণের মতন করে সমাধান করে লাস্টে হচ্ছে জাস্ট এক্সের মানটা বের করবো। তো প্রথমত আমার যেটা করতে হবে, ব্র্যাকেটটা তুলে এটাকে x+2 ডিভাইডেড বাই 2 বানাই, লেস দেন 29, বা 3x প্লাস, এটাকে লসাগু করে ফেলাই, লসাগু করলে হবে 6x প্লাস x+2 লেস দেন 29। এটা আমি করে দিতেছি পুরোটা, কারণ এখানে ছোট একটা কারণ আছে, লাস্টে একটা জিনিস করতে হবে ছোট, সেজন্য, না হলে এই জিনিসটা করে দেওয়ার মানে নেই, কারণ এটা খুবই সোজা। তারপর হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে উভয় পাশে, 2 দিয়ে গুণ করার পরে থাকবে হচ্ছে এখানে 2 কাটাকাটি চলে যাবে, 29 দুগুণে 58 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 7x প্লাস 2, তারপর এখানে 29 দুগুণে 58। তো এখান থেকে আবার 2 সাইড থেকে 2 বিয়োগ করে দিতে হবে, তাহলে হচ্ছে থাকে 7x, এখানে হচ্ছে 56। তো তাহলে এখানে 7কে দিয়ে এটাকে যদি আমি দুই পক্ষকে ভাগ করি, 56, এখানে হচ্ছে 8 হবে, তার মানে হচ্ছে বা x লেস দেন 8। তার মানে হচ্ছে আমার তারা যে ঘন্টায় কত ঘন্টা হাঁটছে, এখানে হচ্ছে 1 কিলোমিটার বেগে 3 ঘন্টা যে হাঁটছে, সো আমার ওই যে 1 কিলোমিটার বেগ, তার বেগ এক্সটা হচ্ছে এখানে বেগের মান অবশ্যই 8 থেকে কম হবে, ঠিক আছে। সো এখন আমাকে এখানে বলছে, আমরা একটু পড়ি, একদম শুরুতে কি বলছে, ওই যে 6.2 এর নিচের লাইনটা পড়ো, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো অসমতার মাধ্যমে প্রকাশ করো এবং এক্সের সম্ভাব্য মান নির্ণয় করো। তো এক্সের সম্ভাব্য মান হচ্ছে এটা শুধুমাত্র যে 8 থেকে ছোট, এটা কোনো সম্ভাব্য মান না, কারণ 8 থেকে ছোট অনেক মান আছে, -1000 -2000, এগুলো 8 থেকে ছোট মান। বাট এক্সের সম্ভাব্য মান হচ্ছে এটা কতটুকুর থেকে কতটুকুর ভিতরে থাকবে সেই জিনিসটা আমাকে উল্লেখ করা। সো এটা 8 থেকে ছোট হবে, এবং হচ্ছে এর মানটা 0 থেকে বড় হবে। সো 0 থেকে কেন বড় হবে, কারণ এই যে এক্সের মানটা এটা হচ্ছে বেগের মান, তো বেগের মান কোনো সময় 0 হয় না, অথবা তোমার মাইনাস হয় না। সো বেগের মান যেহেতু সবসময় পজিটিভ হয়, তাহলে এখানে এক্সের মানটা অবশ্যই 0 থেকে বড় হবে। সো সের জন্য হচ্ছে আমার সম্ভাব্য মান যেহেতু বলছে, এর জন্য এখানে হচ্ছে এক্সের মান 0 থেকে বড় এবং 8 থেকে ছোট, এটা হচ্ছে এক্সের সম্ভাব্য মান। সুতরাং সম্ভাব্য মান লিখে, সম্ভাব্য মান ইজ ইকুয়াল টু এটা হচ্ছে এক্সের সম্ভাব্য মান। সো আমার এখানে যতক্ষণ পর্যন্ত সম্ভাব্য মান নির্ণয় করতে বলবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার এটা দেখাই দিতে হবে অ্যাকচুয়ালি এটার মান কত থেকে কতর ভিতরে আছে। তো 2 নম্বরটা করি। 2 নম্বরের অঙ্ক হচ্ছে একটা বোর্ডিং স্কুলে রোজ 4x কেজি চাল লাগে। ওকে, 4x কেজি চাল লাগলো, তারপর হচ্ছে x-3 কেজি ডাল লাগে। তাহলে ডাল লাগে হচ্ছে x-3 কেজি, সো ডালের মান হচ্ছে x-3। তো চাল ডাল মিলে 40 কেজির বেশি লাগে না, তাইলে হচ্ছে 4x প্লাস x-3 40 কেজির বেশি লাগে না,
লেস অর ইকুয়াল 40। সো আমরা এটাতে লেস দিছি, বাট এটাতে কেন লেস অর ইকুয়াল দিছি? এখানে হচ্ছে লেস দিয়ে করছি, লেস দেন 29, বাট এখানে কেন লেস অর ইকুয়াল 40? কারণ যখন আমাকে যদি বলে বেশি লাগবে না, তার মানে হচ্ছে সমান হইলেও সমস্যা নেই, বেশি হইতে পারবে না, ইভেন কমও হইতে পারবে, কারণ হচ্ছে বেশি 40-এর বেশি হবে না। তো এখানে 40 অথবা 40 থেকে ছোট হবে, এই জন্যই হচ্ছে আমরা এখানে এটার মান 40 লেস অর ইকুয়াল দিয়ে ধরছি। তো এখান থেকে আমার যেটা করতে হবে, এক্সের মানটা আমরা বের করব। এক্সের মান বের করে তারপর এক্সের মান এখানে কত বের হবে আমি একটু চিন্তা করে দেখি। এক্সের মান বের হবে এখানে 43/5 আই গেস। সো এক্স ইজ ইকুয়াল টু হবে এক্স লেস অর ইকুয়াল 43/5। সো এখন এখানে আমাকে বলছে এক্সের সম্ভাব্য মান না, এটা হচ্ছে এক্সের একটা জাস্ট আনুমানিক ফল বের করছি, যেটা হচ্ছে অবশ্যই 43/5 থেকে ছোট হবে। তো 43/5 থেকে ছোট হইলে এটা সম্ভাব্য মান বের করার জন্য এটা অ্যাকচুয়ালি মানে সর্বনিম্ন মান কত হইতে হবে, মানে কত থেকে বড় হবে সেটা আমাকে বুঝতে হবে। তো এখানে প্রশ্নটা বলছে একটি বোর্ডিংয়ে রোজ 4x কেজি চাল লাগে এবং x-3 কেজি ডাল লাগে। তো এখানে যেহেতু x-3 কেজি ডাল লাগে, তো x-3তে আমি কোনো এখানে এক্সের মান আমি যদি 1 ধরি, তাহলে এখানে কত কেজি ডাল লাগতেছে? -2 কেজি। তো কেজির মান জীবনত মাইনাস হতে পারে না, কারণ তুমি বাজার থেকে -2 কেজি চাল নিয়ে আসতে পারবে না, এটাই অসম্ভব। সো এখানে আমার 3 - 0 কেজি। সো বাজারে গিয়ে তুমি 0 কেজি চাল আনার কোনো ডাল আনার কোনো মানই নেই। সো এখানে হচ্ছে এক্সের মান 3 থেকে ছোটো হইতে পারছে না, কারণ আমি যদি এক্সের মান 3 ধরি, আমার এখানে যে 2 নম্বর ইয়েটা বলছে যে ডাল কতটুকু লাগে, ডাল লাগে হচ্ছে x-3 কেজি। সো x-3 কেজি যেহেতু ডাল লাগতেছে, তার মানে হচ্ছে আমি যদি এখানে এক্সের মান 3 ধরেই অথবা 3 থেকে ছোটো ধরি, তখন মানটা মাইনাস হয়ে যেতেছে। সো মাইনাস কেজি যেহেতু মাইনাস হওয়া সম্ভব না, সেহেতু আমার এখানে চাল লাগবে অবশ্যই, সরি এখানে হচ্ছে এক্সের মান হইতে হবে অবশ্যই 3 থেকে বড় হইতে হবে। সো এক্সের মান 3 থেকে বড়, এটা 3-এর সমান হইতে পারবে না, কারণ 3-এর সমান হইলেও ইভেন তোমার এখানে কী হয়ে যাবে যে 3 মাইনাস চলে গিয়ে 0 চলে আসবে। সো এক্সের মান 3 থেকে বড় হবে, এটা গেল 2 নম্বর। তারপর 3 নম্বর কী বলছি একটু পড়ো। 70 কেজি টাকা, সৌরভ সাহেব 70 কেজি টাকা ধরে 1 কেজি আম কিনলেন। তো সে 1 কেজি আম কিনছে, 1 কেজি আমের দাম হচ্ছে 70 টাকা। তাহলে 1 কেজি যদি আম কিনে, 1 কেজি আম কিনলে সে কত টাকার আম কিনছে? 70x টাকার আম কিনছে। ধরলাম 1 কেজির বদলে আমরা এখানে সে 4 কেজি আম কিনছে। তো সৌরভ সাহেব 70 টাকা ধরে 4 কেজি যদি আম কিনে, সে আম কিনছে হচ্ছে 4×7 = 28, মানে 280 টাকার আম কিনছে। আচ্ছা, তিনি বিক্রেতাকে 500 টাকার একখানা নোট দিলেন। 280 টাকার নোট বাজার করে সে বিক্রেতাকে দিচ্ছে হচ্ছে 500 টাকা। সো বিক্রেতা এখন তাকে কত ফেরত দিবে? বিক্রেতা দিবে তাকে 220 টাকা ফেরত দিবে। সো কারণ হচ্ছে 280 থেকে এটা বিক্রেতা বিয়োগ করে দেখলো, এটার মান হচ্ছে 220 টাকা ফেরত দিবে। সো বিক্রেতা যে তাকে 220 টাকা ফেরত দিছে, সে তো 220 টাকার বাজারে কোনো নোট নেই, মানে হচ্ছে 220 টাকার একটা নোট দিয়ে দিতে পারবে না, তাকে বিভিন্নভাবে 220 টাকা পে করতে হবে, লাইক 50 টাকা, 10 টাকা, 20 টাকা এরকম নোট মিলাই। তো ধরলাম সে 220 টাকা পে করার জন্য 4টা 20 টাকার নোট নিছে, তাহলে হচ্ছে 80 টাকা সে 20 টাকা নোট দিয়ে কমপ্লিট করছে। বাকি টাকাগুলো ধরলাম হচ্ছে 14টা 10 টাকা নোট দিছে, 14টা 10 টাকা নোট দিয়ে সে হচ্ছে টোটাল 220 টাকা পে করছে। এখানের ভিতরে 220 টাকা আছে, তাহলে 20 টাকা নোট দিছে হচ্ছে 4টা, আর 10 টাকা নোট দিছে হচ্ছে 14টা। তো এটা হচ্ছে বেসিক আইডিয়া। এখন এখানে এই যে 80 টাকা এবং 240 টাকা, এই দুইটার মান কোনো সময় বিক্রেতার এই যে 500 টাকা থেকে জীবনও বড় হইতে পারবে না, কারণ হচ্ছে সে 280 টাকার বাজার করছে, আর বাকি ছিল 220 টাকা। 220 টাকার থেকে একটা অংশ হচ্ছে 20 টাকা দিয়ে ফেরত দিয়েছে। সো ওই যে 240 যত টাকার বাজার করছে এবং 20 টাকার নোট যতগুলো আছে, ওইটার যোগফল জীবনও এই যে সে টোটাল যত টাকা দিছে সেটার থেকে সেটা সমান অথবা সেটা থেকে বড় হওয়ার কোনো চান্সই নাই, সমান হওয়ারই কোনো চান্স নেই, কারণ হচ্ছে বাকি অন্য টাকাও আছে এখানে। সো সমান হওয়ার কোনোই চান্স নেই এখানে। তো আমরা একটু অঙ্কটা করি। এখানে মেইন অঙ্কটা কী বলছে, এটা আমি আগে হচ্ছে অঙ্কটা বোঝার জন্য একটা ছোট্ট ম্যাথ করে নিছি। সৌরভ সাহেব 70 টাকা কেজি দরে 1 কেজি আম কিনলেন, তাহলে সে ধরলাম হচ্ছে 70x টাকার আম কিনছে। এখানে আমরা 280 ধরছিলাম, এখানে হয়েছে 70x টাকা বইয়ের মতো। তারপর তিনি বিক্রেতাকে 500 টাকার একখানা নোট দিলেন। তো বিক্রেতাকে সে 500 টাকা নোট দিছে, ওকে, এটা আমরা 500 টাকায় ধরছিলাম।
500 টাকা নোট দিল বিক্রেতাকে, তারপর বিক্রেতা তাকে 20 টাকার একখানা নোট দিছে। সো এখানে একটা জিনিস দেখো, আমরা একটা জিনিস করছি, সেটা হচ্ছে সে 4 কেজি আম কিনছে এবং বিক্রেতা তাকে যতটা 20 টাকা নোট দিছে সেটার মান হচ্ছে 4। সো এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে এই প্রশ্নে করছে। সে x কেজি আম কিনছে এবং বিক্রেতা তাকে যে নোটটা ফেরত দিছে সেটাও হচ্ছে XT নোট ফেরত দিছে। তার মানে হচ্ছে বিক্রেতা তাকে ধরলাম হচ্ছে 20 টাকার এক্সট্রা নোট যদি ফেরত দেয়, এখানে হচ্ছে 20 টাকা আছে, মানে হচ্ছে 80 টাকার বদলে আমরা পাইছি 20 এক্সট্রা এখানে। তো এখন আমাকে বলছে এই জিনিসটা অসমতায় প্রকাশ করতে হবে। এখানে বলে দেয় না, যেহেতু লাস্টে হচ্ছে ফেরত দিলেন দিয়ে শেষ করে দিয়েছে প্রশ্নটা, বাট আমাকে প্রশ্ন কিন্তু এই যে আগেই বলে নিছে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো অসমতা দিয়ে বের করো এবং সম্ভাব্য মান নির্ণয় করো। সো এখানে হচ্ছে এখানে এটাকে অসমতায় প্রকাশ করতে হবে। তো এখানে অসমতায় প্রকাশ করার জন্য আমার মান আছে কিন্তু এখানে জাস্ট 3টা, একটা হচ্ছে 70x, একটা 500 আর একটা হচ্ছে 20x। তো এটা দিয়ে আমরা কীভাবে অসমতা প্রকাশ করবো? খুব ইজি, আমরা জাস্ট 70x প্লাস 20x, এটার মান মানে হচ্ছে 280 প্লাস 80, এটার মান অবশ্যই 500 থেকে ছোটো হবে, লেস দেন 500। এটাই হচ্ছে এখানে অসমতায় প্রকাশ করা। তারপর এটাকে আমরা সম্ভাব্য মান বের করবো। সো টাকার মান যেহেতু শূন্য হতে পারে না, আমরা একটা এক্সের মান বের করবো। এক্সের মানটা হচ্ছে এক্সের মান কত একটু দেখে দাঁড়াও, এক্সের মান হচ্ছে 6। সো এক্সের মান 6 থেকে ছোট হবে এবং অবশ্যই ওই এক্সের মানটা 0 থেকে বড় হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর 4 নম্বর অঙ্কটা একটু দেখি। 4 নম্বর অঙ্ক বলছে একটি গাড়ি 4 ঘন্টায় 1 কিলোমিটার যায় এবং 5 ঘন্টা x+20 কিলোমিটার যায়। গাড়িটির গড় গতিবেগ 100 কিলোমিটারের বেশি নেয়। সো এখানে গড় গতিবেগ কেমনে বের করতে হয়? গড় দূরত্বকে গড় সময় দিয়ে ভাগ করলে গড় গতিবেগ বের হয়। তাহলে এখানে গড় দূরত্বটা আগে জানতে হবে, দূরত্বটা টোটাল কত জানতে হবে। সো 4 ঘন্টা গাড়ি যায় 1 কিলোমিটার এবং 5 ঘন্টা যায় x+20 কিলোমিটার, তাহলে দূরত্ব হচ্ছে x এবং x+20, এই দুইটার যোগফল, এটা হচ্ছে টোটাল দূরত্ব। তাহলে গড় বেগ ইজ ইকুয়াল টু হবে টোটাল দূরত্ব মানে x প্লাস 120 ডিভাইডেড বাই টোটাল সময়। টোটাল সময় কত? প্রথম 4 ঘন্টা গেছে, তারপর হচ্ছে 1 কিলোমিটার গেছে, এটা হচ্ছে একটা সময়, আবার 5 ঘন্টা আর একটা ডিফারেন্ট বেগে গেছে, এটা হচ্ছে আরেকটা সময়। তার মানে টোটাল সময় হচ্ছে 9 ঘন্টা, 4 প্লাস 5, তাহলে এখানে টোটাল দাঁড়ায় হচ্ছে 2x প্লাস 120 ডিভাইডেড বাই 9। সো 2x প্লাস 120 ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে কত থেকে ছোট বলছে? এটা হচ্ছে গড় বেগ। এই গড় বেগটার মান হচ্ছে 100 কিলোমিটারের বেশি নয়। এখানে ডাইরেক্ট ছোট বলে না, এখানে বলছে বেশি নয়, তার মানে হচ্ছে এটা লেস অর ইকুয়াল হবে। সো কখন লেস অর ইকুয়াল হবে? যদি বলে বেশি নয়, এই ক্ষেত্রে লেস অর ইকুয়াল হয়। আবার যদি বলে অধিক নয়, বেশি নয় অধিক নয় একই জিনিস, তখনও লেস অর ইকুয়াল হয়। সো এই ধরনের দেওয়া থাকলে বেশি হবে। ডাইরেক্ট যদি বলতো কম হবে, তখন হচ্ছে লেস দেন দিতে হতো। বাট যখন বলবে বেশি নয়, তার মানে হচ্ছে এটা সমান অথবা সমান থেকে ছোট হতে পারবে। তো এখানে লেস অর ইকুয়াল 100। ওকে, সো এটা দিয়ে হচ্ছে লাস্টে এক্সের মানটা বের করবো। এক্সের মান বের করে বেগ যেহেতু কত 0 থেকে 0 হইতে পারে না, সেহেতু আমার এখানে এক্সের মান লাস্টে গ্রেটার দ্যান 0 আর লেস দেন হচ্ছে এখান থেকে যে মানটা বের হবে সেটা। ওকে, তারপর যাই হচ্ছে 5 নম্বরে। 5 নম্বর অঙ্কটা খুবই সোজা, প্রশ্নটা একটু পড়ো। এক টুকরা কাগজের ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার, মানে হচ্ছে একটা টুকরা কাগজের নাম হয়েছে। আমরা চিন্তা করি এখানে এটাই হচ্ছে এক টুকরা কাগজ। এক টুকরা কাগজের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার, তা থেকে 1 সেন্টিমিটার দীর্ঘ এবং 5 সেন্টিমিটার আয়তকার কাগজ কেটে নেওয়া হলো। তার মানে এইটার ভিতর থেকে আমার একটা ছোট কাগজ টুকরা কেটে নেওয়া হলো। ধরলাম হচ্ছে এইটার ভিতর থেকে এতটুকু একটা অংশ কেটে নেওয়া হলো, এই যে এই আয়তক্ষেত্র সমান একটা অংশ কেটে নেওয়া হয়েছে। সো এইখান থেকে যদি আয়তক্ষেত্র সমান একটা অংশ কেটে নেওয়া হয়, তাহলে এটা কোনো সময় হচ্ছে এই আয়তক্ষেত্রটা মেন আয়তক্ষেত্র থেকে জীবনও বড় হইতে পারবে না। তার মানে এই যে ভিতর থেকে যেটা কেটে নেওয়া হয়েছে, এটার ক্ষেত্রফল বড়টার ক্ষেত্রফল থেকে অবশ্যই ছোট হবে। তাহলে হচ্ছে ভিতরটার ক্ষেত্রফল কি? এটার দৈর্ঘ্য হচ্ছে আমাকে বলছে 5 এবং প্রস্থ হচ্ছে বলে দিচ্ছে, আচ্ছা এটার দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে 5, তাইলে হচ্ছে এটার এই ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 5x। এই 5x এর মানটা হচ্ছে বড়টা থেকে অবশ্যই ছোট হবে। তাহলে বড়টার আয়তক্ষেত্র মানে কাগজের টুকরাটার আয়তক্ষেত্র বলে দিচ্ছে 40 বর্গ সেন্টিমিটার, লেস দেন 40। তো এখান থেকে x এর মান বের হবে x লেস দেন 8। আচ্ছা, এখানে এটা সমানও হইতে পারবে না। কেন সমান হইতে পারবে না? কারণ হচ্ছে আমি যদি কেটে নিই তাহলে সমান হওয়ার কোনো চান্স নেই, 0 চান্স সমান হওয়ার। সেজন্য হচ্ছে আমি এটা সমান ধরতে পারবো না। সো x লেস দেন ডাইরেক্ট 8, এটা তারপর সম্ভাব্য মান হচ্ছে 0 গ্রেটার দেন x
গ্রেটার দ্যান 8। কারণ হচ্ছে আমার আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্য প্রস্থ জীবনে হচ্ছে তোমার কথা হবে না, এখানে এক্সের মানটা হচ্ছে ভিতরের দৈর্ঘ্যের মান। সো দৈর্ঘ্যের মান জীবনে শূন্য হয় না, সো এক্সের মান অবশ্যই শূন্য থেকে বড় হবে এবং 8 থেকে ছোট হবে। এটা হচ্ছে 5 নম্বর। আচ্ছা, তো 5 নম্বরের পরে আমার হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। ডিফারেন্ট না, মানে হচ্ছে এটা অন্য ধরনের প্রশ্নে চলে গেছে। কারণ আমাকে বলছে যে প্রথম দিকে দেখো 1 থেকে 5গুলো হচ্ছে অসমতা প্রকাশ করে সম্ভাব্য মান নির্ণয় করতে হবে। সো 6 নম্বর থেকে হচ্ছে আমার প্রশ্নের ভিতরে সব কিছু বলে দেওয়া থাকবে। এখানে হচ্ছে আলাদাভাবে এখানে বলে দেওয়া থাকবে, যেমন হচ্ছে অসমতার মাধ্যমে প্রকাশ করো, এই কথাটা বলে দেওয়া আছে। কিন্তু এর আগের অঙ্কগুলো বলা ছিল না। 6 নম্বর অঙ্কের লাস্টে দেখো পিতার বয়স অসমতায় প্রকাশ করো, বাট এর আগের অঙ্কে এই ধরনের কিছু বলা ছিল না, কারণ হচ্ছে এগুলো প্রথমে বলে দিয়েছিল। তো আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে কিন্তু আমাকে অসমতার মান বের করতে বলছে, এখানে সম্ভাব্য মান বের করতে পারে না। সো সম্ভাব্য মান যেহেতু বের করতে বলে না, তার মানে হচ্ছে এখানে আবার কত থেকে বড় এবং কত থেকে ছোট এটা আমাকে আর বলা লাগবে না, আমাকে জাস্ট এই লাস্টে যে মানটা আসে ওই মানটা বলে দিলেই হবে। ওকে, প্রশ্নটা পড়ি। পুত্রের বয়স মাতার বয়সের 1/3। তাহলে আমি যদি পুত্রের বয়স এক্স ধরি, তাহলে মাতার বয়স অবশ্যই x/3 হবে না, কারণ হচ্ছে মাতার বয়স কম হওয়ার চান্স নেই। সো মাতার বয়স হবে 3x। তারপর কি, আচ্ছা, পিতা মাতার চেয়ে 6 বছরের বড়, তার মানে হচ্ছে পিতার বয়স হবে 3x + 6। এখানে বলে নিবা, ধরি পুত্রের বয়স, মাতার বয়স, পিতার বয়স। গাড়িটির গড় গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটারের, কি বলতেছি, 3 জনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 90। আচ্ছা, সো বেশি হবে না এই কথাটা আরেকটা ফরম্যাট হচ্ছে বলার অনূর্ধ্ব মানে হচ্ছে বেশি নয়, একই কথা। সো এখানে আচ্ছা, এটা লেসার ইকুয়াল দিয়ে করতে হবে। তার মানে 3 জনের বয়সের সমষ্টি 90 থেকে ছোট হবে, 90 সমান অথবা তার থেকে ছোট হবে। তাহলে x + 3x + 3x + 6 লেস অর ইকুয়াল কত বলছে, 90। সো এখান থেকে অসমতার মানটা জাস্ট এক্সের মান কত হবে এটা বের করে নিলে আমার অ্যান্সার বের হয়ে যাবে, এটা করবা। তারপর 7 নম্বর খুবই সোজা অঙ্ক, এটা ইভেন এমসিকিউ, এটা অঙ্কও না। জেনি 14 বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিছে। ওকে, সো তোমরা ধরো ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠছো। সো এবং 17 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে, মানে হচ্ছে 14, 15, 16, তার মানে সে এসএসসি পরীক্ষা 3 বছর। আচ্ছা, যাই হোক, সো সে 17 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিবে, তার মানে হচ্ছে তার বয়সটা 14 থেকে বড় হবে অবশ্যই, এবং যেহেতু এসএসসি পরীক্ষা দিয়ে দেয় না, 17 থেকে ছোট হবে, তাহলে অসমতাটা হচ্ছে, আচ্ছা, তার ওইখানে প্রশ্ন লাস্টে বলো তার বর্তমান বয়স অসমতায় প্রকাশ করো, তাহলে এখানে অসমতাটা হচ্ছে 14 থেকে বড় তার বয়স, ধরলাম তার বয়স এক্স, তার বয়স অবশ্যই 14 থেকে বড় হবে এবং 17 থেকে ছোট হবে। সো কোন দিকটা বড় কোন দিকটা ছোট এটা মনে রাখার সোজা সিস্টেম হচ্ছে, ছোট দিক যেখানে সেটা হচ্ছে ছোট, আর বড় মুখটা যেখানে সেটা হচ্ছে বড়। তাহলে 14টা ছোট দিকে আছে, তাহলে 14টা ছোট, এক্সটা বড় মুখের দিকে আছে, তার মানে এক্সটা বড়, তো এক্স থেকে আবার 17টা বড়। ওকে, এটাই হচ্ছে এই অঙ্ক, অসমতায় প্রকাশ করা হয়ে গেল। তারপর 8 নম্বর অঙ্কটা একটু দেখি। এখানে 8, 9, 10 এই 3টা অঙ্ক সেম টাইপের অঙ্ক। একটা অঙ্ক বুঝলে এখানে পর 3টা অঙ্ক বুঝবা। একটি জেট প্লেন প্রতি সেকেন্ডে সর্বাধিক 300 মিটার যায়, তার মানে এখানে আমার বেগ টাইপের অঙ্ক। সো একটা প্লেন 1 সেকেন্ডে সর্বাধিক 300 মিটার যায়। সো 1 সেকেন্ডে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা নর্মালি বলি হচ্ছে বেগ। তাহলে একটা জেট প্লেনের বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। আচ্ছা, জেট প্লেনটি 15 কিলোমিটার যাওয়ার প্রয়োজনীয় সময় অসমতায় বের করো, তার মানে হচ্ছে 15 কিলোমিটার যাইতে সর্বনিম্ন কত সময় লাগবে সেটা, ওই সময়টা আমাকে অসমতায় প্রকাশ করতে হবে। জিনিসটা হচ্ছে এরকম, ধরলাম আমরা কেউ একটা গাড়ি কিনছে, গাড়িটা হচ্ছে 90 কিলোমিটার বেগে যাইতে পারে ঘন্টায়। তো ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে ধরলাম 270 কিলোমিটার। তাহলে ওই গাড়িটা ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে সর্বনিম্ন কত সময় লাগবে? সর্বনিম্ন সময় লাগবে 3 ঘন্টা, কারণ 270 কিলোমিটার। আমি যদি পুরো পথ টেনে টেনে চালাই, 90 কিলোমিটারের বেগে আর কমে নেয়, তাহলে হচ্ছে 3 ঘন্টায় সে ওই ঢাকায় পৌঁছাতে পারবে, কিন্তু 3 ঘন্টার কমে আর পৌঁছাতে পারবে না, কারণ গাড়ির বেগ হচ্ছে সর্বোচ্চ অতটুকু। হয়তো 3 ঘন্টার থেকে বেশিও লাগতে পারে, কারণ পথে যদি জ্যাম পড়ে তাহলে 3.5 ঘন্টা লাগতে পারে, বাট 3 ঘন্টা হচ্ছে সর্বনিম্ন সময়। আমাকে এই জিনিসটা এখানে বের করতে বলছে। তো ধরলাম সময় লাগবে হচ্ছে টি সেকেন্ড, সময় লাগবে হচ্ছে টি সেকেন্ড। আর হচ্ছে 15 কিলোমিটার যেহেতু যাবে, তাহলে ধরলাম ওই বেগটা, গড় বেগ হচ্ছে, আমি যদি দূরত্বকে 15 কিলোমিটার এটাকে আমরা 15,000 মিটারে পরিণত করি, টি দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে বেগটা পাওয়া যাবে। ধরলাম হচ্ছে সম্ভব বেগ
15,000 ডিভাইডেড বাই টি। ওকে, সো এই যে এই বেগটা 15,000 ডিভাইডেড বাই টি, এইটার মান অবশ্যই 300 থেকে সমান হইতে পারবে, মানে সর্বোচ্চ গতিবেগ মানে কত 300 এটা হইতে পারবে, অথবা এটা থেকে ছোট হইতে পারবে। তার মানে 15,000 ডিভাইডেড বাই টি এটা অবশ্যই 300 সমান অথবা 300 থেকে ছোট হবে, কারণ 300 থেকে বেশি হওয়ার চান্স নেই, কারণ তার বেগের হচ্ছে সর্বোচ্চ 300। সো এই 15,000কে টি দিয়ে ভাগ করলে আমার এটার মান সর্বোচ্চ 300 হওয়া পসিবল। সো এখানে 15,000 ডিভাইডেড বাই টি লেসার ইকুয়াল 300, এখান থেকে টি এর মানটা বের করবো। আচ্ছা, তারপর নাম্বারটা কি বলছি একটু দেখো। ঢাকা থেকে সিঙ্গাপুরের বিমানের দূরত্ব হচ্ছে 2900 কিলোমিটার। আচ্ছা, জেট বিমানের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে ঘন্টায় 900 কিলোমিটার। তার মানে জেট বিমানটা 1 ঘন্টায় 900 কিলোমিটার যাইতে পারে। আচ্ছা, আমরা যে পরের অংশটা আছে ওইটা চিন্তা না করে আমরা অঙ্কটা কমপ্লিট করি, কিন্তু অংশটা চিন্তা করলাম না, আমরা জাস্ট 900 কিলোমিটার এইটা ধরেই করি। তাইলে হচ্ছে যেহেতু দূরত্ব আমরা ধরি হচ্ছে সময় লাগবে টি ঘন্টা, এখানে ঘন্টা ধরছি কারণ হচ্ছে আমার এই যে এখানে কিলোমিটার দিয়ে আছে এবং হচ্ছে সো আমার এটা ঘন্টা দিয়ে করা লজিক্যাল। সো ধরলাম সময় হচ্ছে টি ঘন্টা, তাইলে বেগ হবে দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব হচ্ছে 2900 কিলোমিটার ডিভাইডেড বাই ঘন্টা। সো এই যে 2900 কিলোমিটার ডিভাইডেড বাই ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, সর্বোচ্চ এটা কত হইতে পারবে? 900 কিলোমিটার হইতে পারবে, কারণ হচ্ছে ওইটাই বিমানের সর্বোচ্চ বেগ। তাইলে 2900 ডিভাইডেড বাই টি লেসার ইকুয়াল হবে 900। আচ্ছা, সো এটা হচ্ছে এখানে অসমতা, এটা প্রায় আগের অঙ্কের মতনই। এখান থেকে জাস্ট টি এর মানটা বের করতে হবে। তো আমাকে অঙ্কে এক্স্যাক্টলি এটা বলে না, আমাকে ছোটো একটা টুইস্ট দিচ্ছে অঙ্কে, সেটা হচ্ছে কিন্তু ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে প্রতিকূল বাধা ছিল, 100 কিলোমিটার বেগে উল্টা দিকে বাতাস আসতেছিল। তার মানে সেই দিন তাইলে তার সর্বোচ্চ বেগ আসলে 900 হইলেও ওই বাতাসের কারণে তার বেগ 100 কমে গেছে। সো আমাকে এটা কাউন্ট করে আমাকে অঙ্কটা করতে হবে। তার মানে এখানে আগে বলে নিতে হবে তার সর্বোচ্চ বেগ 900 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 800। এই কথাটা বলে নিব, কারণ হচ্ছে সেদিন বাতাস থাকার কারণে বেগ সর্বোচ্চ 900 দিতে পারে নাই। সো সর্বোচ্চ বেগ হচ্ছে 800। তো এখানে আমরা হচ্ছে সর্বোচ্চ বেগের জায়গায় 800 লিখবো, জাস্ট এটাই। ওকে, 9 নম্বর গেল। লাস্টে হচ্ছে টি এর মানটা বের করবো এখান থেকে। এখানে লেসার ইকুয়াল দেওয়ার কারণ আশা করি বুঝাইতে পারছি, কারণ সে হয়তো বা পুরোটা পথ হচ্ছে সর্বোচ্চ বেগে যাইতে পারে। সো এর জন্য হচ্ছে এই 2900 ডিভাইডেড বাই টি 800-ও সমান হইতে পারে, কিন্তু ওই দিন 800 থেকে বেশি হওয়া সম্ভব না তার বেগটা। তারপর হচ্ছে 10 নম্বর বলছে পূর্ববর্তী প্রশ্নের সূত্র ধরে, মানে এর আগের অঙ্কে যেটা ছিল সেই প্রশ্নটাই, সিঙ্গাপুর থেকে ঢাকার ফেরার পথে তার বেগ কত হবে। সো ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় 100 কিলোমিটার বেগে বাতাস থেকে বাধা দিতেছিল। এখানে যদি সিঙ্গাপুর থেকে উল্টা দিকে ঢাকায় আসে, তখন হচ্ছে প্লেনটা যে 100 কিলোমিটার যেই বাধাটা পাইছিল সেটা হচ্ছে এবার ওকে সাহায্য করবে। তার মানে হচ্ছে সে 900 থেকে এবার সর্বোচ্চ 1000 কিলোমিটার বেগে যাইতে পারবে, কারণ হচ্ছে বাতাস তাকে হেল্প করতেছে তার দিকে যাওয়ার জন্য। তো এখন এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তার মানে হচ্ছে তার যেই সময়টা, তার যে বেগটা আছে সেটা হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব হচ্ছে এখানে 2900 ডিভাইডেড বাই সময়। এটা হচ্ছে এই ক্ষেত্রে কত থেকে বেশি হবে? 1000 থেকে কম হবে। সো কম অথবা সমান অথবা কম হবে। তার মানে 2900 ডিভাইডেড বাই টি লেসার ইকুয়াল হচ্ছে 1000। তো এটা থেকে লাস্টে হচ্ছে টি এর মানটা বের করে নিবা। আচ্ছা, তারপরে লাস্টের প্রশ্নটা কি বলছে একটু পড়ে দেখো। লাস্টের প্রশ্নটাতে বলছে কোন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, তাহলে কোন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরলাম হচ্ছে এক্স, এটা 5 গুণ হচ্ছে তাইলে 5x। একটু দাঁড়াও, 5x কোনো ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যার 5 গুণ, সংখ্যাটির দ্বিগুণ এবং এর 15 সমষ্টি অপেক্ষা ছোট। তার মানে হচ্ছে 5xটা হচ্ছে এর সংখ্যাটার দ্বিগুণ, মানে 2x প্লাস এর 2x এর দ্বিগুণের সাথে 15 সমষ্টি অপেক্ষা ছোট। তার মানে 5x লেস দেন হচ্ছে 2x প্লাস 15। সংখ্যাটির সম্ভাব্য মান বের করতে বলছে। এখানে হচ্ছে আমাকে জাস্ট অসমতাটা প্রকাশ করতে বলে না, সম্ভাব্য মানও বের করে দেখাইতে বলছে। দ্যাট মিনস হচ্ছে আমার এখানে ওই যে অসমতাটাকে বের করব, এক্স লেস দেন কত এটা বের করে লাস্টে বলতে হবে যে এক্সের মানটা 0 থেকে বড় এবং ওই মান থেকে ছোট।
আচ্ছা, 0 থেকে কেন বড় হবে? কারণ কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে, তার মানে হচ্ছে এটা ধনাত্মক সংখ্যা হইতে হবে। সো ধনাত্মক সংখ্যা কত কত থেকে কত হয়? 0 থেকে বড় সংখ্যাগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো সেজন্য 0 থেকে বড় এবং কত মান থেকে যেটা মান বের হয় সেটা থেকে ছোট। সো লাস্ট ইনফ্যাক্ট মান বের হবে এখানে x <5 বের হবে, সুতরাং তারপর লিখবো সুতরাং সম্ভাব্য মান 0 <x <5 এটি। সো এই চ্যাপ্টার এতটুকুই। তারপরে পরের চ্যাপ্টারটা করবো আমরা নেক্সট ক্লাসে। তো এই চ্যাপ্টারটার অঙ্কগুলো মোটামুটি এর আগের চ্যাপ্টারের মতনই, জাস্ট হচ্ছে আমাকে হচ্ছে বুঝে শুনে মানটা বসাইতে হইতেছে। আর এখানে লক্ষ্য রাখতে হবে আমাকে সম্ভাব্য মান বের করতে বলছে নাকি হচ্ছে আমাকে অসমতা প্রকাশ করতে বলছে। যদি অসমতা প্রকাশ করতে বলে আমার হচ্ছে কত থেকে ছোট ওইটার বড় ওইটা বলা লাগবে না, এই যে 0 থেকে যেটা বড় এটা বলা লাগতেছে না। যদি আমাকে বলে সম্ভাব্য মান বের করে দেখাও, তখন হচ্ছে আমার এই জিনিসটাও করে দেখাইতে হবে। ওকে।